ওয়েলকাম টু বিডি ব্ল্যাকবোর্ড। বন্ধুরা, আজকে আমাদের ফ্রি ফ্লুয়েন্সি কোর্সের লেসন নাম্বার 7 আমরা শুরু করতে যাচ্ছি এবং বরাবরের মতো আমি মোহাম্মদ বাহাউদ্দিন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। লেসন শুরু করার পূর্বে আপনাদেরকে বিশেষ অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে যে কোনো সময় আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান এবং কোনো লেসন আপনারা মিস করেন না। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আপনাদের অভিযোগ কিংবা ভবিষ্যৎ ভিডিওতে কোন ধরনের লেসন আপনারা দেখতে চান কিংবা আপনাদের যে কোনো পরামর্শ আপনারা করতে পারেন নিচে কমেন্ট বক্সে গিয়ে। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমাদের চ্যানেলে আপনারা জানেন আমাদের প্লে লিস্টে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সবগুলো ফ্রি। যেমন ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স, এই থাম্বনেল এই পিকচারের যে কোর্স আপনারা প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন। ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স লেসন নম্বর 1 to 6 হচ্ছে যারা একদম প্রথম থেকে শুরু করতে চান তাদের জন্য। তারপরে 7, 8, 9 এই তিনটি লেসন হচ্ছে টেন্সের উপরে, এই তিনটি লেসন, এবং 10 থেকে স্পোকেন ইংলিশের বাকি কোর্সগুলো। যদি আজকের লেসন বা আজকের যে কোর্সটি আমরা করাচ্ছি এটি ফ্রি ফ্লুয়েন্সি কোর্স, এই কোর্সের আসলে একটু অ্যাডভান্স লেভেলের কোর্স। যদি কারো এই কোর্সটি একটু কঠিন মনে হয়, আপনারা দয়া করে ফ্রি ফ্লুয়েন্সি কোর্সে গিয়ে আপনাদের পছন্দ মতো লেসন থেকে শুরু করতে পারেন। আপনি চাইলে টেন্সের লেসন থেকে শুরু করতে পারেন কিংবা লেসন নাম্বার 10 থেকে শুরু করতে পারেন। যদি মনে করেন আজকের লেসনটি আপনার জন্য সহজে আপনি বুঝতে পারছেন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করতে পারেন। এবং বলে দিচ্ছি, আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 7, 8, 9, 10 আরও 3টি লেসনে আমরা টুলস অ্যান্ড টেকনিক্স এগুলো প্রোভাইড করব এবং লেসন নাম্বার 11 থেকে আমরা প্র্যাকটিস করব কনভারসেশন। শুধুমাত্র কনভারসেশন প্র্যাকটিস করব আপনাদের সাথে, এবং আরও 11টি লেসন যখন কনভারসেশন প্র্যাকটিস আমরা 11টি পরিস্থিতির উপরে আমরা যখন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে, তখন আমরা লাইভে নেটিভ স্পিকার এবং ব্রিটিশ ইংলিশ টিচারদেরকে নিয়ে আমরা লাইভে আপনাদের সাথে প্রোগ্রাম করব, যেখানে আপনারা আপনাদের ইচ্ছামতো প্রশ্ন করার সুযোগ পাবেন এবং তারা কীভাবে উচ্চারণ করে, কীভাবে তাদের বাচনভঙ্গি, এগুলো আপনারা শিখতে পারবেন এবং আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবং আপনারা জানেন আমরা ফাইন্যান্সিয়াল মোটিভেটেড নয়, আমরা সম্পূর্ণ আমাদের দায়িত্ববোধ থেকে আমরা লেসনগুলো ফ্রি দিয়ে থাকি। আমরা কয়েকজন পরিবারের সদস্য আমরা এই কাজটি করছি শুধুমাত্র আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের ভালোবাসাও কাম্য, আপনাদের সাপোর্টও কাম্য। আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি গ্রো করার উপরে আপনারা অবদান রাখবেন এবং সেই সাথে আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এটি হচ্ছে আপনাদের যে কোর্স, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পোকেন ইংলিশ টিপস 5 a day, এই একটি সিরিজ হচ্ছে। আমরা ব্যস্ত সময়ে আপনারা ছোটো ছোটো ইংলিশের টিপস দেওয়ার জন্য আমরা ছোটো ছোটো 5টি 10টি 5 থেকে 10 মিনিটের ভিডিওতে আমরা টিপসগুলো দিয়ে থাকি, যা আপনাদের অত্যন্ত কাজে আসবে। আপনারা কাজের ফাঁকে ফাঁকে কিংবা ব্যস্ততার মাঝে আপনারা এই ছোটো ছোটো ক্লিপগুলো দেখে নেবেন, আপনার স্পোকেন ইংলিশে অনেক ভালো হবে। এবং যারা আইএলটিএস করছেন তাদের ভোকাবুলারি ইমপ্রুভ করতেও এই জিনিসগুলো অনেক সহায়ক ভূমিকা পালন করবে। যাই হোক বন্ধুরা, আজকের লেসনটি হচ্ছে লেসন নাম্বার 7 এবং আজকের বিষয় হচ্ছে মডাল ভার্বস। এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, মডাল ভার্বের উপরে একটি লেসন করার জন্য আমাদের কাছে অনেক ভিউয়ার রিকোয়েস্ট করেছিলেন এবং তাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিন্তু ওই লেসনটি কয়েক সপ্তাহ পূর্বে আমরা করেছিলাম। যেহেতু আমরা ইতিমধ্যে করে দিয়েছি, আমরা নতুন করে আবার আমাদের চ্যানেলে ওই একই লেসন দিতে চাই না। এই জন্য আজকে ওই যে লেসনটি পূর্বে করিয়েছিলাম এই লেসনটি ভিডিওর শেষের দিকে আমরা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং প্রথমে হয়তো আপনারা একটু কনফিউজ হতে পারেন আমরা ওইখানে, কারণ এটি হচ্ছে রিকোয়েস্টেড লেসন, কিন্তু আমরা এখন এটিকে ফ্লুয়েন্সি কোর্সের 7 নম্বর লেসন হিসেবে আমরা প্রেজেন্ট করছি আপনাদের সামনে। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং পরবর্তী লেসন, আজকের লেসনের পরবর্তী লেসন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লেসন। আপনারা পরবর্তী লেসন অতি সত্বর আপলোড হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। পরবর্তী লেসন হচ্ছে লেসন নাম্বার 8, ফ্রেজাল ভার্ব। এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এটি স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি লেসনে। ধন্যবাদ।
ওয়েলকাম টু বিডি ব্ল্যাকবোর্ড। আমি মোহাম্মদ বাহাউদ্দিন আপনাদেরকে আবারও বিডি ব্ল্যাকবোর্ডের আরও একটি সেশনে স্বাগত জানাচ্ছি। লেটস ডাইভ ইনটু টুডেস লেসন। টুডেস লেসন ইজ অ্যাবাউট মডেল ভার্ব। সো লেটস স্টার্ট দ্য লেসন। হোয়াট আর মডেল ভার্বস? মডেল ভার্ব হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব, জাস্ট লাইক বি, ডু, হ্যাভ এর মতো। সাধারণত মডেল ভার্ব ব্যবহার হয় মেইন ভার্বের সাথে। Therefore, you will always find a model verb with a main verb. Now, before we start the lesson, we have to understand what is the purpose of model verb. মডেল ভার্বের পারপাস কি? পারপাস যদি আমরা না বুঝি তাহলে মডেল ভার্ব শুধু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো আমরা মুখস্থ করে আমরা অ্যালজেব্রার মতো অঙ্ক বানিয়ে ফেলবো, কিন্তু বাস্তবে যখন আমরা ব্যবহারে যাব আমরা ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মডেল ভার্বের পারপাস কি, উদ্দেশ্য কি মডেল ভার্বের। প্রধান দুটি উদ্দেশ্য হচ্ছে মডেল ভার্বের: মেইন ভার্বের পসিবিলিটি কিংবা প্রবাবিলিটি এক্সপ্রেস করা। পসিবিলিটি বলতে আমরা বোঝাতে চাচ্ছি আশঙ্কা করা হচ্ছে হবে কি না হবে। প্রবাবিলিটি সম্ভাবনা। এই দুটি হচ্ছে মেইন উদ্দেশ্য মডেল ভার্বে। দিজ আর দ্য মেইন টু পারপাসেস। কিন্তু ভেরিয়েশন আছে। আপনি যে কোনো জিনিস গোটার একটি পসিবিলিটি যখন আসে তখন পসিবিলিটির একটি মাত্রা থাকে, কতটুকু সম্ভাবনা হওয়ার, হাউ লাইকলি, সার্টেনটি কতটুকু, আপনি কতটুকু শিওর এটি ঘটবে কি না ঘটবে। ঠিক এই জিনিসগুলা মডেল ভার্বের মাধ্যমে আমরা এক্সট্রা স্ট্রেস দিয়ে বাক্যের মধ্যে আমরা বুঝিয়ে দিতে চাই আমাদের লিসেনারকে। এটিই হচ্ছে মডেল ভার্বের উদ্দেশ্য। উদাহরণস্বরূপ আপনি বলতে চাচ্ছেন ইট উইল হ্যাপেন, মানে এটি ঘটবে, মোটামুটি শিওর আপনি এটি ঘটবে। ইট উইল হ্যাপেন, আই উইল গো, আপনি শিওর আপনি যাবে। পরে যাওয়া হবে কি না সেটি কোনো ফ্যাক্টর নয়। আপনি বাক্যে বলছেন ইট উইল হ্যাপেন, মানে বোঝানো হচ্ছে এটি ঘটবে। তারপর আপনি যদি বলেন ইট ক্যান হ্যাপেন, এখানে কিন্তু পসিবিলিটি এসে যাচ্ছে। ক্যান দিয়ে বোঝানো হচ্ছে ক্যান হ্যাপেন, আশঙ্কা করা হচ্ছে হতে পারে, কিন্তু এখানে নাও হতে পারে। বাক্যে আপনি শিওর না, ইট ক্যান হ্যাপেন। সিমিলারলি আপনি যদি বলেন ইট কুড হ্যাপেন, আশঙ্কাটা আরও একটু কমে যায়, ইট কুড হ্যাপেন, কিংবা ইট কুড নট হ্যাপেন, আনলাইকলি, এটি নাও হতে পারে। কিন্তু আপনি যদি বলেন ইট মাস্ট হ্যাপেন, মানে এটি অবশ্যই ঘটবে, এখানে দুটি অর্থ বোঝানো হয়। আপনি একটি আশঙ্কা করছেন এটি অবশ্যই ঘটবে, অ্যাট দ্য সেম টাইম আপনি আশা করছেন, যেমন আগামীকাল ম্যাচ আমরা অবশ্যই জিতবো, এটি আপনার একটি আশা। কিন্তু এখানে একটু শঙ্কা থেকে যাচ্ছে ঘটবে কিনা না, যদিও আপনি বলছেন অবশ্যই। এই অর্থে উইল কিন্তু মাস্টের চেয়ে বেশি পাওয়ারফুল। উইলের ক্ষেত্রে আপনি বলছেন ইট উইল হ্যাপেন, মানে কিংবা আপনি যদি বলেন আমি যাব, আই উইল গো, আপনি মোটামুটি শিওর। আপনারা এই তফাতগুলো, ছোটো ছোটো তফাতগুলো ক্যাচ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা যদি এখন চলে যাই ইট মাইট হ্যাপেন কিংবা ইট মেই হ্যাপেন, মে এবং মাইটের মধ্যে যে পার্থক্যটা অতি ছোটো পার্থক্য, খুবই ছোটো পার্থক্য। এই পার্থক্যগুলো অনেক সময় নেটিভ স্পিকার যারা তারাও কিন্তু জানে না, কিন্তু আপনার শেখা প্রয়োজন। কিন্তু আপনি যদি মেয়ের পরিবর্তে মাইট ব্যবহার করেন কিংবা মাইটের পরিবর্তে মেয়ে ব্যবহার করেন, আপনার বাক্যে কোনো ভুল হবে না, সঠিকই হবে। এগুলো প্র্যাকটিস করতে করতে আপনি অটোমেটিক বুঝে যাবেন কোন কনটেক্সটে, কোন পরিস্থিতিতে মাইট ব্যবহার করবেন, মেয়ে ব্যবহার করবেন। এগুলা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন যদি আপনি চান যে আমি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন শিখবো তারপরে কথা বলবো, আপনার জিন্দেগিতেও কথা বলা হবে না। আপনি শুরু করে দিবেন, কিন্তু কনসেপ্টটা জানা প্রয়োজন অবশ্যই। এর বাইরেও মডেল ভার্বের আরও কিছু ব্যবহার আছে, যেমন মেক রিকোয়েস্ট, কাউকে কোনো কিছু অফার করা, কোনো কিছু রিকোয়েস্ট করা। এগুলা আমরা আস্তে আস্তে এগুলাতে যাব। প্রথমে আমরা শুরু করব শ্যাল এবং উইল দিয়ে। এই দুটি, শুধু ওই দুটিতে আপনি ফোকাস করেন, বাকিগুলা ভুলে যান আপাতত। আপনাকে একটি একটি করে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ফোকাস করেন নেক্সট 10-15 মিনিটস। আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আশা করছি আজকের পর থেকে মডেল ভার্বে আপনাদের আর সমস্যা হবে না। যাই হোক, শ্যাল এবং উইল, আপনাদেরকে আগেও বলেছিলাম যখন আপনি উইল ব্যবহার করবেন আপনি মোটামুটি কনফার্ম এটি হতে যাচ্ছে।
উদাহরণস্বরূপ, দ্য সান উইল রাইজ টুমরো, মানে আগামীকাল সূর্য উঠবে, এখানে কোনো সন্দেহ নাই। এখানে যদি বলি আমি দ্য সান মাস্ট রাইজ টুমরো, সম্পূর্ণ ভুল হয়ে যাবে, কারণ সূর্য উঠবেই, এখানে কোনো ভুল নেই। সো এটি হবে দ্য সান উইল রাইজ টুমরো। এখানে মাস্ট কিংবা কুড এর কোনো অবকাশ নেই। সো আপনি বুঝতে পারছেন কতটুকু ফার্ম উইল দিয়ে বোঝানো হচ্ছে এখানে, দ্য সান উইল রাইজ টুমরো। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার বন্ধু করিমকে ফোন করেছেন, আপনার পাশের বন্ধু বলছে সে ফোন ধরবে না, করিম উইল নট আনসার দ্য ফোন, সে বলছে করিম উইল নট আনসার দ্য ফোন। এখানে করিম তো ধরতেও পারে ফোন, কিন্তু ওর অভিজ্ঞতাটা হচ্ছে করিম সাধারণত কারো ফোন ধরে না, সে পরে মিস কল দেখার পরে ফোন ঘুরায়। এই হিসাবে সে ধরে নিয়েছে করিম ফোন ধরবে না, সে মোটামুটি শিওর, সে বলছে করিম উইল নট আনসার দ্য ফোন। কিংবা আপনার ভাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি ওনাকে বলছেন ইফ ইউ ডোন্ট টেক এন আমব্রেলা ইউ উইল গেট ওয়েট, ইফ ইউ ডোন্ট টেক এন আমব্রেলা ইউ উইল গেট ওয়েট, মানে তুমি যদি ছাতা না নেও তুমি ভিজে যাবে। কারণ আপনার কাছে ওই ইনফরমেশন আছে বাইরে বৃষ্টি হচ্ছে, সুতরাং আপনি শিওর উনি যদি ছাতা না নেন সঙ্গে করে উনি ভিজে যাবেন, আপনি শিওর, এই জন্য আপনি বলছেন ইউ উইল গেট ওয়েট। এখন আপনাদেরকে ব্রিফলি আমি শেলের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। শেলটা উইলের জায়গায় অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আই উইল গো, আমি এটাও বলতে পারি আই শেল গো। কিন্তু সাধারণত স্পোকেন ইংলিশে শেলের ব্যবহার হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক বাক্যে, যেমন আমি কি যাব, শেল আই গো। এখানে উইল আই গো বললেও হবে, কিন্তু স্পোকেন ইংলিশে শ্রুতিমধুর হয় যদি আপনি বলেন শেল আই গো, অর শেল উই গো, শেল উই ডু ইট, শেল উই নট ডু ইট, ঠিক একইভাবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি উইলের পরিবর্তে আই উইল গো, উই শেল গো, উই উইল গো, দে শেল গো আপনি বলতে পারেন, তেমন কোনো পার্থক্য হবে না। কিন্তু প্রশ্নবোধক কোনো বাক্যে যদি আপনি উইলের পরিবর্তে শেল ব্যবহার করেন, এটি হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট, গ্রামাটিক্যালি কোনোটিই ভুল হবে না। সুতরাং শেল নিয়ে এত বেশি মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন, শুনে বিভিন্ন ফিল্মে দেখবেন, নিউজে দেখবেন, দেখে কিভাবে ওরা শেল উইল ব্যবহার করে আপনি কনসেপ্টটা ধরার চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনি পিক আপ করে যাবেন। এটি নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। উইলের আরও একটি ব্যবহার হচ্ছে রিঅ্যাসিওরিং। কোনো একটি প্রশ্নের উত্তরে আপনি রিঅ্যাসিওর করছেন, কনফার্ম করছেন। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে বলছে, আপনার এক বন্ধু, তোমার মাকে আমার সালাম দিও। যেমন সে বলছে ক্যান ইউ পাস মাই সালাম টু ইয়োর মাদার, ক্যান ইউ পাস মাই সালাম টু ইয়োর মাদার। সে আপনাকে অনুরোধ করছে আপনার মায়ের কাছে তার সালাম পৌঁছে দেওয়ার জন্য। আপনি বাংলায় বললে ঠিক আছে আমি দিয়ে দেব। ঠিক একইভাবে আপনি এখানে ব্যবহার করতে পারেন ওকে আই উইল, শুধু আই উইল দিয়ে আপনি ওকে বুঝিয়ে দিচ্ছেন আই উইল পাস ইয়োর সালাম টু মাই মাদার। আপনি রিঅ্যাসিওর করছেন, ওকে বুঝিয়ে দিচ্ছেন তুমি যা বলেছো তা আমি করব। আই উইল, সে একটি রিকোয়েস্ট করছে তুমি কি এটি করবে, আমি করব। এই সেন্সে আপনি আর কিচ্ছু বলতে হবে না, শুধু বলবেন আই উইল, আই উইল। কিংবা রাতে আপনার মা আপনাকে বলছেন বেশি রাত জেগো না, ডোন্ট স্টে অ্যাওয়েক লং, ডোন্ট স্টে অ্যাওয়েক লং। আপনি বলতে চাচ্ছেন ঠিক আছে আমি জাগবো না, আপনি বলতে পারেন ওকে আই উইল নট, আই উইল নট, মানে আপনি রাত বেশি জাগবেন না। ওনাকে আপনি রিঅ্যাসিওর করছেন, উনি যে রিকোয়েস্টটা উনি করেছিলেন তার উত্তরে আপনি ওনাকে আশ্বস্ত করছেন আমি তা পালন করব, রাত বেশি জাগবে না, ঠিক আছে আমি জাগবো না। ডোন্ট স্টে অ্যাওয়েক লং। ঠিক একইভাবে আপনি বলতে পারেন আই ওন্ট, আই ওন্ট। কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবেন আই ওন্ট। আপনাকে আই উইল নট বললে সুন্দর শোনা যাবে না, আপনি বলবেন আই ওন্ট। ঠিক একইভাবে আই উইল, আই উইল, যেমন আই উইলের পরিবর্তে তারা ব্রিটিশরা শুধু বলবে আইল, আইল। কিংবা আরও বিভিন্নভাবে রিঅ্যাসিওর করা যায়, যেমন আপনারা 2 বন্ধু বা 3 বন্ধুর মধ্যে কথোপকথন চলছে, আপনারা একটু
দুশ্চিন্তায় আছেন আগামীকাল বাংলাদেশের ম্যাচ আমরা জিতবো নাকি হারবো, তখন আপনি বলছেন চিন্তার কোনো কারণ নেই, আমরা জিতবো ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, উই উইল উইন দ্য ম্যাচ। আপনি কিন্তু এখানে সার্টেন না 100% যে বাংলাদেশ জিতবে, কিন্তু আপনি ওদেরকে ভরসা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি, উই উইল উইন দ্য ম্যাচ। এখন আমরা চলে যাচ্ছি মাস্টে। মাস্ট সাধারণত একটি কারণ নিয়ে আসে, ও কারণে মাস্ট সাধারণত বলা হয় না। উদাহরণস্বরূপ, কেউ একজন বলতে চাচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং, মাস্ট বি হাংরি। সে বলতে চাচ্ছে বাচ্চাটি খাচ্ছে, কারণ অবশ্যই সে ক্ষুধার্ত। তাহলে মাস্ট এসেছে একটি কারণ হিসাবে। দ্য বেবি ইজ ক্রাইং, মাস্ট বি হাংরি। এখানে মাস্ট বি হাংরি বলতে দ্য বেবি বোঝানো হচ্ছে, প্রোনাউন হিসেবে আর বেবি হি কিংবা শি ব্যবহৃত হয়নি। দ্য বেবি ইজ ক্রাইং, মাস্ট বি হাংরি, ওই বেবির কথা বলা হচ্ছে, সুতরাং এভাবে বলা যেতে পারে মাস্ট বি হাংরি। যে বা যারা বলুক বেবি ইজ হাংরি, তারা বলছে কারণ হচ্ছে মাস্ট বি হাংরি। এই অর্থে আপনি ব্যবহার করতে পারবেন মাস্ট বি হাংরি, অবশ্যই সে ক্ষুধার্ত। কিংবা আরেকটি কনটেক্সট দিচ্ছি আপনাদেরকে মাস্টের। যেমন আমাদের ম্যাচ কালকে অস্ট্রেলিয়ার সাথে, যে কোনো একটি বড় টুর্নামেন্টে, এবং আগামীকালকের ম্যাচ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে না জিতলে আমরা পরের রাউন্ডে যেতে পারবো না। এই অর্থে আমরা ডিসকাস করে বলতে পারি আমাদেরকে অবশ্যই জিততে হবে টুমরো, অবশ্যই জিততে হবে। এখানে জিতবো কি না জিতবো সেটি আগামীকাল দেখা যাবে। এখন আমরা এই বাক্যে আমরা ব্যবহার করতে পারি আমাদেরকে অবশ্যই জিততে হবে। ঠিক একইভাবে আপনি বলতে পারেন উই মাস্ট উইন টুমরো অ্যাট এনি কোস্ট। উই মাস্ট উইন টুমরো অ্যাট এনি কোস্ট, যে কোনো মূল্যে আমাদেরকে কাল জিততে হবে। কিংবা আপনি বলতে চাচ্ছেন করিম এখানে আসার কথা, সে এখনও আসেনি। আপনি কারো কাছে বলছেন আমি তো মনে করেছিলাম করিম এতক্ষণে এখানে এসে যাবে, অবশ্যই সে ট্রাফিকে আটকা পড়েছে। আমি তো মনে করেছিলাম করিম এতক্ষণে এখানে এসে যাবে, মাস্ট বি স্টাক ইন ট্রাফিক। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যদি ইংরেজিতে তা বলি, আই থট করিম উড বি হিয়ার বাই নাও। আমি মনে করেছিলাম, অতীতে আপনি মনে করেছিলেন ভবিষ্যতে করিম আসবে এই সময়ের ভিতরে। তখন ভবিষ্যৎকালের কোনো কিছু ঘটবে বোঝাতে হলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে উইল ব্যবহার করি, কিন্তু অতীতে যদি আপনি ভবিষ্যৎকালের কোনো কিছু হবে বোঝাতে চান তাহলে উইলের পরিবর্তে উড বসবে। নতুন একটি জিনিস আপনি শিখে গেলেন আজকে। আমি মনে করেছিলাম করিম এই সময়ের ভিতরে এসে যাবে। আমি মনে করেছিলাম, আই থট করিম এসে যাবে, করিম উড বি হিয়ার বাই নাও। সেই সাথে আপনি কারণ দিয়ে দিচ্ছেন মাস্ট বি স্টাক ইন ট্রাফিক, অবশ্যই সে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, মাস্ট বি স্টাক ইন ট্রাফিক। আই থট, আমি মনে করেছিলাম করিম এখানে আসবে ওই সময়ের ভিতরে, করিম উড বি হিয়ার বাই নাও। এখানে বলা হচ্ছে আই থট করিম উড বি হিয়ার বাই নাও, মাস্ট বি স্টাক ইন ট্রাফিক। আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এখানে যে জিনিসটা প্রথমে বলা হচ্ছে আমি মনে করেছিলাম করিম এসে যাবে, তার মানে হচ্ছে করিম আসেনি। কারণ কি, কোন কারণে আসেনি? মাস্ট বি স্টাক ইন ট্রাফিক, মাস্ট বি স্টাক ইন ট্রাফিক, অবশ্যই সে ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। এখন আমরা মাস্টের ব্যবহার অতীতকালে কিভাবে হয় তা একটু দেখে নিই। আপনার কোনো এক বন্ধু আপনাকে বলছে গতকাল আমি 2 ঘন্টা দৌড়েছিলাম। আপনি ওকে বলছেন 2 ঘন্টা দৌড়ার পর তুই অবশ্যই ক্লান্ত ছিলি, খুব ক্লান্ত ছিলি। আফটার রানিং 2 hours ইউ মাস্ট হ্যাভ ফেল এক্সস্টেড। এক্সস্টেড মানে পুরোপুরি ক্লান্ত হয়ে দম, আমরা যেটা বাঙালিতে বলি দম শেষ। আফটার রানিং 2 hours ইউ মাস্ট ফেল এক্সস্টেড, মানে 2 ঘন্টা দৌড়ার পরে তুই অবশ্যই খুব ক্লান্ত অনুভব করেছিলি। আফটার রানিং 2 hours ইউ মাস্ট ফেল এক্সস্টেড। কিংবা ওই আগেরটির মতো আপনি মনে করেছিলেন করিম এসে যাবে, একইভাবে আপনি বলতে চাচ্ছেন আমি মনে করেছিলাম আমার ইন্টারভিউটা ভালো হবে, আমি অবশ্যই নার্ভাস ছিলাম। তার মানে হচ্ছে আপনার ইন্টারভিউটা ভালো হয়নি। কারণ কি, আপনি অবশ্যই নার্ভাস ছিলেন। আপনি যদি ইংরেজিতে বলেন ঠিক আগের মতো, আই থট আই উড ডু বেটার ইন দ্য ইন্টারভিউ। আই থট
not I will. I would do better in the interview. I thought, আমি মনে করেছিলাম, I would do better in the interview. আমি ইন্টারভিউতে ভালো করব. I must have been nervous. আমি অবশ্যই নার্ভাস ছিলাম. কিংবা হঠাৎ দেখলেন আপনার ফোনের স্ক্রিন ফাটা, টাচউড, আমি আশা করি তা ঘটেনি. তখন আপনি সন্দেহ করছেন আপনার দুই বন্ধুকে. একজনের উপর আপনার সন্দেহ তীব্র. আপনি বলছেন অবশ্যই এটি তোর কাজ. ইউ মাস্ট হ্যাভ ডান ইট. ইউ মাস্ট হ্যাভ ডান ইট. আপনি এভাবে বলতে পারেন, এটি অবশ্যই তোর কাজ. মূল কথা হচ্ছে অবশ্যই, মোটামুটি ট্রান্সলেট যদি করেন আপনি মাস্টের অবশ্যই দ্বারের কাছে পৌঁছে যাবে বেশিরভাগ ক্ষেত্রে. তারপরেও আমি কোনো সময় রেকমেন্ড করি না, ট্রান্সলেট করে আপনারা শিখবেন. আপনারা কনটেক্সটটি বোঝার চেষ্টা করবেন এবং যতটুকু গ্রামার প্রয়োজন ততটুকু শিখবেন. যাই হোক, মাস্টের অতীতকালের ব্যবহার শেষ করার আগে একটি জিনিস ক্লিয়ার করে দিতে চাই. যারা টেন্স জানেন না ইতিমধ্যে, টেন্সের ব্যবহার অতীতকালে কীভাবে হয়েছিল, এর জন্য আপনারা আমাদের অবশ্যই টেন্সের লেসনগুলো বুঝে নেবেন. তারপরেও আমরা এই লেসনটি বোঝার জন্য বলে দিচ্ছি. অতীতকালে যদি আপনি মাস্ট ব্যবহার করতে চান, আপনি মাস্টের পরে অটোমেটিকলি হ্যাভ এসে যাবে, ফলোড বাই পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ওর আমরা যেটিকে বলি থার্ড ফর্ম. উদাহরণস্বরূপ, আপনি যখন ওই বাক্যে ব্যবহার করেছিলেন, আফটার রানিং 2 hours ইউ মাস্ট হ্যাভ ফেল্ট এক্সস্টেড. আপনি মাস্ট ব্যবহার করেছেন, হ্যাভ ব্যবহার করেছেন, ফলোড বাই ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সস্টেড. ঠিক একইভাবে আপনি আপনার বন্ধুকে বলেছিলেন এটি অবশ্যই তোর কাজ, ইউ মাস্ট হ্যাভ ডান ইট. আপনি মাস্টের পরে হ্যাভ ব্যবহার করেছেন এবং ডু এর পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করেছেন. বলে দিলাম, যদি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার না হন, অবশ্যই আপনারা আমাদের টেন্সের যে লেসনগুলো আগে বলেছিলাম সেগুলো দেখে নেবেন. এখন শুড নিয়ে আমরা আলোচনা শুরু করব. শুড সাধারণত উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি. কোনো কিছু হওয়া উচিত কিংবা হওয়ার কথা, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি. উদাহরণস্বরূপ, ক্রিকেট খেলা আপনি দেখছেন এবং 2 ইনিংসের মাঝামাঝি অবস্থায় বাংলাদেশের ফিল্ডিং শেষ হয়েছে, এখন বাংলাদেশ ব্যাটিং করবে এবং অপোজিশনের টোটাল হয়েছে 200. আপনি ডিসকাসে বলতে পারেন, উই শুড উইন দ্য ম্যাচ, ইটস অনলি 200 রানস. মানে আপনি ধারণা করছেন 200 রান কোনো বড় টার্গেট নয়, আমাদের জেতা উচিত. উই শুড উইন দ্য ম্যাচ, ইটস অনলি 200 রান. কিংবা আপনি বলতে চাচ্ছেন যদি ফ্লাইট ডিলেই না হয় তাহলে তারা 3টের সময় পৌঁছানোর কথা. এখানে উচিত কিংবা কথা দুটি ক্ষেত্রেই আপনি শুড ব্যবহার করতে পারেন. যদি আপনি ইংরেজিতে বলেন ঠিক একইভাবে বলতে পারেন, ইফ দ্য ফ্লাইট ইজ নট ডিলেইড দে শুড অ্যারাইভ অ্যাট 3 o'clock. ইফ দ্য ফ্লাইট ইজ নট ডিলেইড দে শুড অ্যারাইভ অ্যাট 3 o'clock. যদি ফ্লাইটটি ডিলে না হয় তাদের 3টার সময় পৌঁছানোর কথা. এই অর্থ আপনি শুড ব্যবহার করতে পারেন. কিংবা কেউ একজন আরও কারোর সাথে অভদ্রভাবে কথা বলছে, আপনি ওকে বলতে পারেন তোমার এরকম কথা বলা উচিত নয়. ইউ শুড নট টক টু হিম লাইক দিস. ইউ শুডন্ট টক টু হিম লাইক দিস. স্পোকেন ইংলিশে আপনারা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবেন. ইউ শুডন্ট স্পিক টু হিম লাইক দিস মানে এভাবে তোমার কথা বলা উচিত নয়. কিংবা অতীতকালে যদি আপনি শুডের ব্যবহার করতে চান, ঠিক একইভাবে যেভাবে আপনি মাস্টের পরে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছিলেন, ওই একই রুল অ্যাপ্লাই করবে শুডের বেলায়ও. যেমন আপনি বলতে চাচ্ছেন কাউকে সে তোমার বন্ধু, তাকে তোমার সাহায্য করা উচিত ছিল, মানে ও সাহায্য করেনি, আপনি ওকে বলছেন সাহায্য করা উচিত ছিল অতীতে. হি ইজ ইউর ফ্রেন্ড, ইউ শুড হ্যাভ হেল্পড হিম. ইউ শুড দেন হ্যাভ followed by the third form of verb. You should have helped him. এখন আমরা আলোচনা করব ক্যান এবং কুড অ্যাজ এ মডেল ভার্ব. ক্যান কুডের আরও ব্যবহার হতে পারে, কিন্তু মডেল ভার্ব হিসেবে তারা কিভাবে ব্যবহার হয় তা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি. ক্যান অ্যাজ এ মডেল ভার্ব সাধারণত কোনো কিছু আশঙ্কার অর্থে বোঝানো হয়. উদাহরণস্বরূপ, আপনি বলতে চাচ্ছেন সাবধান থেকো, জিনিসটি বিপজ্জনক হতে পারে. কেউ কোনো একটি কাজ করতে যাচ্ছে, আপনি ওকে বলছেন সাবধান থেকো, জিনিসটি বিপজ্জনক হতে পারে. এখানে আপনি আশঙ্কা করছেন বিপদ হতে পারে. আপনি ইংরেজিতে বলতে পারেন
Be careful. It can be quite dangerous. Be careful. It can be quite dangerous. সাবধান থেকো, এটি বেশ বিপজ্জনক হতে পারে। কিংবা কেউ আপনাকে জিজ্ঞেস করছে, পরীক্ষা কেমন হবে তুমি মনে করো? কিংবা কেউ আপনাকে জিজ্ঞেস করছে, পরীক্ষা কেমন হবে তুমি মনে করো? আপনি ওকে বলতে চাচ্ছেন, এটি কঠিন হতে পারে যদি তোমার প্রস্তুতি না থাকে। It can be difficult if you are not prepared. It can be difficult if you are not prepared. মানে আপনি আশঙ্কা করছেন এটি কঠিন হতে পারে, সেই সাথে আপনি বলছেন যদি তোমার প্রস্তুতি না থাকে। কিংবা শীতের দিনে আপনি কাউকে বলছেন তোমার জ্যাকেট নাও সাথে, বাইরে ঠান্ডা হতে পারে। এটি আপনি আশঙ্কা করছেন বাইরে ঠান্ডা হতে পারে। আপনি যদি ইংরেজিতে বলেন ঠিক একইভাবে বলবেন, Take your jacket. It can be cold outside. Take your jacket. It can be cold outside. ঠান্ডা হতে পারে, আপনার আশঙ্কা এটি। আর কুড হচ্ছে সাধারণত ক্যানের পাস্ট টেন্স। সাধারণত আরও ব্যবহার হচ্ছে, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আই কুড ডু ইট, আমি এটি করতে পারতাম। এখানে পারতাম বলতে দুটি অর্থ বোঝায়। একটি হচ্ছে আমি এই কাজটি করতে পারতাম, আমি এখন পারি, আগে পারতাম, আই কুড। কিন্তু আপনি যদি অনুসূচনা অর্থে ব্যবহার করেন, আমি ওই কাজটি করতে পারতাম, মানে ওই কাজটি আমার দ্বারা হতে পারত। ঠিক একইভাবে আপনি বলতে পারেন পাসিভ ভয়েসে, আই কুড হ্যাভ ডান ইট। যেমন আপনার পরীক্ষার ফলাফল এসেছে 60%, আপনি বলছেন আপনি চাইলে আরও ভালো করতে পারতেন। এখানে আপনি বলতে পারেন আমি আরও ভালো করতে পারতাম। আপনি আগে বলেছেন আই কুড ডু ইট, আই ক্যানের পরিবর্তে। আর এখন আপনি বলছেন আমি পারতাম চাইলে, কিংবা আমি এখন যে রেজাল্টটি করেছি এর চেয়ে ভালো করতে পারতাম আমি। এই অর্থে আপনাকে বলতে হবে আই কুড হ্যাভ ডান ইট বেটার, কিংবা আই কুড হ্যাভ ডান ইট। আমি পারতাম, আপনি অনুসূচনা করছেন, আই কুড হ্যাভ ডান ইট, আই কুড হ্যাভ ডান ইট। কিংবা আমি আর একটু ভালো করতে পারতাম, আই কুড হ্যাভ ডান ইট বেটার। কিংবা আপনি বলতে চাচ্ছেন আমি একজন ক্রিকেটার হতে পারতাম, আপনি ক্রিকেটার হতে পারতেন। এই পারতামে আর ওই পারতামে ডিফারেন্টটা আপনি বোঝার চেষ্টা করবেন। এই কনটেক্সটে আপনি বলবেন আই কুড হ্যাভ বিন এ ক্রিকেটার, আই কুড হ্যাভ বিন এ ক্রিকেটার। আমি একজন ক্রিকেটার হতে পারতাম। আপনি যদি এখানে শুড লাগান তাহলে হয়ে যাবে আই শুড হ্যাভ বিন এ ক্রিকেটার, আমার একজন ক্রিকেটার হওয়া উচিত ছিল। এখানে যদি বলেন আই কুড হ্যাভ বিন এ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার হতে পারতাম। ঠিক একই কনটেক্সটে আপনি বলতে পারেন আই কুড হ্যাভ বিন এ ডক্টর, আই শুড হ্যাভ বিন এ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত ছিল, আমি ডাক্তার হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ ডক্টর। আমি কিংবা আপনি যে কোনো পেশার, কিংবা আপনি আই কুড হ্যাভ বিন এ সাইকিয়াট্রিস্ট ও আই শুড হ্যাভ বিন এ সাইকিয়াট্রিস্ট আপনি বলতে পারেন। এখন আমরা ডিসকাস করব মাইট এবং মে। এই দুটি জিনিস আসলেই সোজা, আপনাদেরকে আগেও বলেছিলাম। সাথে আমি কুডকে একটু রিলেট করার চেষ্টা করব। মাইট মে ব্যবহার হয় আপনি আশঙ্কা করছেন কোনো কিছু, কিন্তু শিওর নয়, কোনো কিছু হতেও পারে নাও হতে পারে। ঠিক ওই ক্ষেত্রে মে এবং মাইট ব্যবহার হবে। এবং অ্যাজ এ মেনশন আর্লিয়ার, মাইট আর মেয়ের পার্থক্য খুবই সামান্য। যদি আপনি কোনো কিছু আশঙ্কা করেন মে, আর যদি মাইট মেয়ের পরিবর্তে ব্যবহার করেন তাহলে আশঙ্কাটা একটু কমে যায়। এই হচ্ছে পার্থক্য। আপনি দুটি ব্যবহার করতে পারবেন যে কোনো সেম কনটেক্সটে, কোনো ভুল হবে না আপনার। উদাহরণস্বরূপ, আপনি আশঙ্কা করছেন ট্রেনটি সময়ের আগেই চলে আসবে, আপনি বলতে পারেন দ্য ট্রেন মাইট অ্যারাইভ আর্লিয়ার। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন দ্য ট্রেন মে অ্যারাইভ আর্লিয়ার, দুটোই আপনার সঠিক হবে। কিংবা আপনি কাউকে বলতে চাচ্ছেন আমার হয়তো তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে হতে পারে, আপনি বলতে পারেন আই মে নিড টু বরো সাম মানি ফ্রম ইউ, আই মে নিড টু বরো সাম মানি ফ্রম ইউ। মানে হচ্ছে আপনি বড় করতে চাচ্ছেন কিন্তু আপনি শিওর না, লাগতেও পারে নাও লাগতে পারে। আই মে নিড টু বরো সাম মানি ফ্রম ইউ।
কিংবা জুন মাসে আপনি হলিডেতে যেতে পারেন। আপনি কাউকে বলতে চাচ্ছেন আমি জুনে হলিডেতে যেতে পারি। I might go on a holiday in June. In the same context, আপনি ব্যবহার করতে পারেন I may go on a holiday in June. কোনো ভুল হবে না। কিন্তু might ব্যবহার করলে শ্রুতিমধুর হয়, সুন্দর শোনায়, অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং এই জিনিসগুলা আপনি জীবনেও শিখতে পারবেন না যদি আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস না করেন। এগুলা গ্রামারের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে এবং বাক্যগুলো আপনাদের কাছে অ্যালজেব্রার মতো মনে হবে। এই জন্য স্পোকেন ইংলিশে আমরা এত বেশি গ্রামার এক্সপ্লেনেশন করতে চাই না, কারণ গ্রামার সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে সমস্যাটি প্রধান সমস্যাটি হয়, ছাত্ররা এত বেশি গ্রামার শিখে ফেলে স্পোকেন ইংলিশে এই গ্রামারগুলো ব্যবহার করতে ওরা হিমশিম খেয়ে যায়। স্পোকেন ইংলিশ এটি একটি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটি নেটিভ স্পিকাররা যখন শিখে তারা স্কুলে গিয়ে প্রথমে গ্রামার শিখে না। আপ টু ইয়ার 7-8 they don't even know what it stands properly generally. কিন্তু আমাদের ক্ষেত্রে এই একই, আমরা কিন্তু ইংরেজি ব্যাকরণ অনেকেই জানি, এমনকি কোনো কোনো ছাত্র পাঠশালায় থাকতেও ইংরেজি ব্যাকরণের সাথে পরিচয় হয়, কিন্তু বাংলা ব্যাকরণ এসএসসি পাস করার পরেও কেউ পুরোপুরি বাংলা ব্যাকরণ বলতে পারবে না, কিন্তু তার বাংলায় কোনো ভুল হবে না। ঠিক একইভাবে এটি একটি ল্যাঙ্গুয়েজ। আপনি কনটেক্সটটা, সিচুয়েশনটা, পরিস্থিতিটা আপনি আলাপ করতে করতে তারপরে মুভি যখন আপনি দেখবেন, মুভির মধ্যে আপনি একটি ডায়লগকে বারবার দেখেন, রিওয়াইন্ড করেন আবার দেখেন, রিওয়াইন্ড করেন আবার দেখেন, কনটেক্সটটা, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন, বাচনভঙ্গি বোঝার চেষ্টা করেন, তখনই আপনি রিয়েল ইংলিশ কথা বলতে পারবেন। যাই হোক, চলে আসি আমরা টপিকে। সরি ফর বিং আউট অফ দ্য টপিক। সো এই একই কনটেক্সটে মাইটের পরিবর্তে আপনি কোনো কোনো ক্ষেত্রে কুড ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন ইট কুড বি ভেরি হট টুমরো। ইট কুড বি ভেরি হট টুমরো। আগামীকাল খুব বেশি গরম হতে পারে। এখানে আপনি এর মাইটের মতোই আশঙ্কা করছেন, কিন্তু নাও হতে পারে। কিংবা আপনি বলতে চাচ্ছেন আজ রাতে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুনাইট। ইট মাইট রেইন টুনাইট। অ্যাট দ্য সেম টাইম আপনি বলতে পারেন ইট কুড রেইন টুনাইট। ইট কুড রেইন টুনাইট। এই যে ভেরিয়েশন প্রত্যেকটি মডেল ভার্বের, এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে আস্তে 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 শিখে যাবেন। এখন যদি আমরা মাইট পাস্ট টেন্সে কীভাবে ব্যবহার হয় একটু আপনাদেরকে বলে দিই। যেমন আপনি বলতে চাচ্ছেন তারা হয়তো এতক্ষণে এসে গেছে, আপনি শিওর না, আপনি কাউকে এয়ারপোর্টে আনতে যাচ্ছেন, আপনি এখনও রওনা দেননি, কিন্তু আপনি আশঙ্কা করছেন তারা হয়তো এতক্ষণে এসে গেছে। এই কনটেক্সটে আপনি বলতে পারেন দে মাইট হ্যাভ অ্যারাইভড নাও। ঠিক মাস্টের মতো আপনি মাইট হ্যাভ দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। দে মাইট হ্যাভ অ্যারাইভড বাই নাও। এতক্ষণে তারা হয়তো এসে গেছে। ঠিক একইভাবে আপনি বলতে পারেন দে মে হ্যাভ ফিনিশড শপিং অলরেডি। তারা হয়তো ইতিমধ্যে কেনাকাটা শেষ করে ফেলেছে। দে মে হ্যাভ ফিনিশড শপিং অলরেডি। কিংবা এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি কারো কাছে বলতে চাচ্ছেন তারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিংবা অনেকক্ষণ অপেক্ষা করেছে। দে মাইট হ্যাভ ওয়েটেড এ লং টাইম। দে মাইট হ্যাভ ওয়েটেড পাস্ট পার্টিসিপল, ওয়েটেড এ লং টাইম, অনেকক্ষণ। দে মাইট হ্যাভ ওয়েটেড এ লং টাইম। এখন আপনাদের সামনে উডের আরও একটি সুন্দর ব্যবহার আপনাদের সামনে তুলে ধরছি। আমার প্রিয় এই অংশটি কিন্তু অনেক সময় গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে ভালোভাবে এক্সপ্লেন করা হয় না, কিন্তু আমি নিজে ব্যবহার করতে করতে শিখেছি, আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত সুন্দর মজা পাবেন আপনারা। উড ব্যবহার হয় অপিনিয়নের ক্ষেত্রে, আপনি মতামত দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে, এখানে আপনি উড ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি কারো কোনো একটি জিনিস ব্যবহার করতে চাচ্ছেন তার অনুপস্থিতিতে। পাশের কেউ একজনকে আপনি জিজ্ঞেস করছেন আমি কি ওই জিনিসটি ব্যবহার করব নাকি করব না, সে তো এখানে নেই। ও বলছে আপনাকে যদি আমি হতাম তোমার জায়গায় আমি প্রথমে তার অনুমতি নিয়ে নিতাম। ওই কনটেক্সটে আপনি ইংরেজিতে উডের সুন্দর একটি ব্যবহার করতে পারবেন। সে আপনাকে একটি ওপিনিয়ন দিচ্ছে। ইফ ইট ইজ মি আই উড আস্ক হিজ পারমিশন ফার্স্ট। আমি যদি তোমার জায়গায় হতাম প্রথমে তার অনুমতি নিতাম। ইফ ইট ইজ মি
I would ask his permission first. কিংবা অ্যাজ অ্যান ওপিনিয়ন আপনাদেরকে আরও একটু ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কেউ আপনাকে জিজ্ঞেস করলো, তোমার মতে কে ভালো খেলোয়াড়, সচিন না বিরাট কোহলি? আপনি বলতে চাচ্ছেন, আমি মনে করি সচিন। আপনি বলতে পারেন, আই উড সে সচিন। আমি বলবো সচিন। ঠিক একইভাবে যেভাবে আমরা বাংলায় বলি, আমি বলবো সচিন। আই উড সে সচিন। আই উড সে সচিন। আপনার মতামত দিচ্ছেন, আপনার ওপিনিয়ন দিচ্ছেন এখানে। আই উড সে সচিন। আপনি বুঝাতে চাচ্ছেন আপনার মতে সচিন বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান। কিংবা আপনি কোনো কিছু কিনতে গেছেন, উদাহরণস্বরূপ শার্ট কিনতে গেছেন। দুটি শার্ট আপনার সামনে রাখা আছে, একটি সাদা, একটি সবুজ। আপনাকে জিজ্ঞেস করছে দোকানদার, ভাই আপনি কোনটি নেবেন? আপনি দুটি শার্ট দেখার পরে চিন্তা করে বলছেন, আমি সবুজটাই নিব। এই কনটেক্সটে আপনি বলতে পারবেন, আই উড গো ফর দ্য গ্রিন ওয়ান। আই উড গো ফর দ্য গ্রিন ওয়ান। আমি সবুজটা পছন্দ করব। আই উড গো ফর দ্য গ্রিন ওয়ান। এখানেও আপনি একটি ওপিনিয়ন দিচ্ছেন। কিংবা আপনার এক বন্ধু আপনাকে জিজ্ঞেস করছে, আমি করিমের কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাচ্ছি, তোর কি মনে হয় ও কি দিবে আমাকে? আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন, আমার মনে হয় না সে দিবে। আপনি বলতে পারেন, আই ডোন্ট থিঙ্ক হি উড। আই ডোন্ট থিঙ্ক হি উড। আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন, আপনার মতামত দিচ্ছেন, আমার মনে হয় না সে দিবে। আপনি বলতে পারেন, আই ডোন্ট থিঙ্ক হি উড। এখানে উইলের পরিবর্তে উড আপনি বসাতে পারেন। আপনার মতামত দিচ্ছেন, আই ডোন্ট থিঙ্ক হি উড। আই ডোন্ট থিঙ্ক হি উড। উডের আরও অনেক ব্যবহার আছে, যেটি আমি এখন বর্ণনা করলাম এটি হচ্ছে আমার প্রিয়। কিন্তু সাধারণত উড পোলাইটনেস প্রকাশ করতে ব্যবহার করা হয়, বিনয় প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন আপনি বলতে পারেন কাউকে, উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টুনাইট? আপনি অত্যন্ত বিনয়ীভাবে জিজ্ঞেস করছেন, আমি যদি আপনাকে আজ রাতে কল করি আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড। আপনি উডের পরিবর্তে উইলও ব্যবহার করতে পারতেন, কিন্তু সাউন্ডটা হতো বিনয়ী হতো না। মোটামুটি সাউন্ডটা আমি রুড বলবো না, তবে বিনয়ী হতো না। আপনি বলতে পারেন, উড ইউ মাইন্ড। কিংবা কেউ কোনো একটি জিনিস আপনার সামনে করেছে, আপনার তা ভালো লাগেনি, আপনি ওকে বিনয়ী হয়ে বলতে চাচ্ছেন, আপনি দয়া করে এটি আর করবেন না। আপনি ইংরেজিতে বললে এভাবে উড ব্যবহার করে বলবেন, উড ইউ নট ডু ইট এগেইন। উড ইউ নট ডু ইট এগেইন। দয়া করে এটি আবার করবেন না। আপনি অনুরোধ জানাচ্ছেন উড ব্যবহার করে বিনয়ী হয়ে। কিংবা আপনি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাচ্ছেন, আপনি অত্যন্ত বিনয়ী হয়ে টাকাটি তার কাছে কীভাবে চাইবেন? সাধারণত আমরা জানি টাকা চাইলে, টাকা পেতে হলে আপনাকে বিনয়ী হতেই হবে, নো কোয়েশ্চন অ্যাবাউট ইট। যাই হোক, যদি আপনি বিনয়ী হয়ে তাকে বলতে চান, আপনি কি কিছু টাকা আমাকে ধার দিতে পারবেন, তখন আপনি উডের ব্যবহার করবেন। উড ইউ বি এবল টু গিভ মি সাম মানি? অর আপনি বলতে পারেন, উড ইউ বি এবল টু লেন্ড মি সাম মানি? গিভ মিও বলতে পারেন, লেন্ড মিও বলতে পারেন। উড ইউ বি এবল টু গিভ মি সাম মানি? উড ইউ বি এবল টু গিভ মি সাম মানি? তুমি কি সক্ষম হবে আমাকে কিছু টাকা দিতে? আপনি বিনয় প্রকাশ করছেন উডের মাধ্যমে। উডের আরও একটি কমন ব্যবহার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, মানে প্রশ্নবোধক বাক্যে। যেমন এই প্রশ্নটি বেশিরভাগ ক্ষেত্রে IELTS-এ ওরা জিজ্ঞেস করে, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর সিটি? মানে তুমি তোমার শহরের বর্ণনা কীভাবে দিবে? হাউ উড ইউ ডিসক্রাইব ইউর সিটি। এখানে কোয়েশ্চন অর্থে হাউ উইল ইউ কিংবা হাউ শুড ইউ না ব্যবহার না করে ওরা বলছে ভদ্রভাবে, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর সিটি। কিংবা রেস্টুরেন্টে ওয়েটাররা জিজ্ঞেস করতে পারেন কোনো ফিমেল গেস্ট কিংবা মেল গেস্টকে এভাবে জিজ্ঞেস করতে পারবেন, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ম্যাডাম? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ম্যাডাম? আপনি কী খেতে পছন্দ করবেন কিংবা কী নিতে পছন্দ করবেন?
হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ম্যাডাম? ভদ্রভাবে প্রশ্ন করছে সে। উত্তরে যদি ওই মহিলা বলেন আমি এখন খাবো না, একটু পরে খাবো, এবং ওয়েটার আবার জিজ্ঞেস করতে পারেন হোয়েন উড ইউ লাইক টু ইট ম্যাডাম? হোয়েন উড ইউ, আগে বলেছিলেন হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, এখন বলছেন হোয়েন উড ইউ লাইক টু ইট, আপনি কখন খেতে চাইবেন। মডেল ভার্ব হিসেবে উডের ব্যবহার সবচেয়ে বেশি হয়। এখন আমরা পাস্ট টেন্সে উডের কিছু ব্যবহার দেখে নেই। যেমন উদাহরণস্বরূপ আপনি দুটি ফোন কিনতে গেছেন। উদাহরণস্বরূপ এখানে দুটি ফোন দুটি কালারের, একটি হচ্ছে সবুজ, একটি হচ্ছে লাল। লালটার দাম সবুজটার চেয়ে বেশি, কিন্তু আপনার যে বাজেট আছে তাতে লালটা পোষাবে না। উদাহরণস্বরূপ আপনার বাজেট 50,000, লালটার দাম হচ্ছে 70,000, আপনি নিয়ে নিয়েছেন গ্রিনটা। কেউ একজন পরে আপনাকে বলছেন তুই লালটা নিলি না কেন, ওটি তো ভালো ছিল। তখন আপনি বলছেন আমার কাছে যদি টাকাটি থাকতো আমি লালটিই নিতাম। ইফ আই হ্যাভ দ্য মানি আই উড হ্যাভ বট দ্য রেড ওয়ান। এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, ও বলছে যদি আমার কাছে টাকা থাকতো অতীতকালে, কিন্তু বর্তমানে আপনি যখন বলছেন আমার কাছে টাকা থাকলে আমি লালটাই নিতাম, এখানে আপনি পাস্ট টেন্স ব্যবহার করার কোনো প্রয়োজন নেই as far as spoken English is concerned. If you are studying for academic purposes, then it is your responsibility what would be the appropriate one. But as far as spoken English is concerned, you do not have to use the past tense in that context. আপনি বলতে পারেন সুজা, if I have the money, I would have bought the red one. পরের সেন্টেন্সটি আপনি পাস্ট টেন্সে বলছেন, I would have bought the red one. আমি লালটাই নিতাম। কিংবা ওই একই কনটেক্সটে আপনি বলতে পারেন if I have the money, I would not have bought the green one. মানে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সবুজটা নিতাম না। If I have the money, I would not have bought the green one. আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাকে। এই কনটেক্সটে প্রথম বাক্যটিও আপনি পাস্ট টেন্সে বলতে হবে, না হলে মানাবে না। যদি আপনি বলতে চান যদি আমি বিদেশে না যেতাম আমি একজন শিক্ষক হতাম। If I didn't go abroad, I would have been a teacher. If I didn't go abroad, I would have been a teacher. এখানে দুটো সেন্টেন্সই অতীতে বলা হয়েছে। কিংবা কোনো একটি সিচুয়েশনে কেউ একটি ভুল করেছে, আপনি উদাহরণস্বরূপ ওকে বলছেন আরও কারোর কথা, তোর জায়গায় যদি ও হতো তাহলে সে দুইবার চিন্তা করতো সিদ্ধান্ত নেওয়ার আগে। তোর জায়গায় যদি ও হতো তাহলে সে সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার চিন্তা করত। If it was him, he would have thought twice to decide. If it was him, he would have thought twice to decide. এখানে আপনি লক্ষ্য করবেন প্রথম বাক্যটি if it was him past tense ব্যবহার করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রথম সেন্টেন্সটিও কিন্তু এই ক্ষেত্রে পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। If it was him, যদি তোর জায়গায় সে হতো, if it was him, he would have thought twice to decide. আপনি যদি ইংরেজি বলার সময় আপনি বলে ফেলেন if it is him, he would have thought twice to decide. এখানে স্পোকেন ইংলিশে কোনো ভুল হবে না। আমরা যখন কথা বলি বাংলায় আমরা অনেক সময় অনেক অতীতকালের বাক্য বর্তমানে বলি, এগুলা কেউ ধরবেও না, কেউ আর টেকনিক্যালি ভুলও হবে না। বাট আমি আবার বলছি, আপনাকে যদি একাডেমিক পারপাসের জন্য আপনি শিখতে চান গ্রামার, তাহলে ওরা যখন প্রশ্নটি করবে আপনার কাছে ওই টেন্সটি সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা তারা সেটা জানার চেষ্টা করবে, এই জন্য কোয়েশ্চনটা করা হবে। এই ক্ষেত্রে যদি আপনি পাস্ট টেন্সের জায়গায় প্রেজেন্ট টেন্স ব্যবহার করেন আর প্রেজেন্ট টেন্সের জায়গায় পাস্ট টেন্স ব্যবহার করেন, আপনি শূন্য পেয়ে যাবেন। সুতরাং এই দায়িত্ব আপনার। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। যাই হোক, শেষ করার আগে আরও একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। এতক্ষণ আমরা বলেছিলাম পসিবিলিটির ক্ষেত্রে, এখন আপনি মডেল ভার্বের ব্যবহার দেখবেন ইম্পসিবিলিটির উপরে, মানে কোনো কিছু না হওয়ার সম্ভাবনার উপরে। উদাহরণস্বরূপ আপনারা ক্রিকেট খেলা দেখছিলেন, বাংলাদেশ খুব ভালো খেলছিল, জিতেই যাচ্ছে,
মোটামুটি 50 রান প্রয়োজন এবং হাতে 4-5 উইকেট আছে এবং যথেষ্ট ওভারও আছে। তখন আপনি বাইরে গেছেন একটু ড্রিঙ্ক কেনার জন্য, কেউ এসে আপনাকে বলছে বাংলাদেশের 2 উইকেট শেষ। তখন যে আপনাকে খবরটি দিয়েছে তাকে আপনি বলবেন, ইউ কান্ট বি সিরিয়াস, আই ডোন্ট বিলিভ ইউ। তুমি সিরিয়াস হতে পারো না, আই ডোন্ট বিলিভ ইউ। আপনি এই রিয়াকশনটা দিচ্ছেন। রিয়াকশনটা মানে আপনি ইউ জাস্ট বিং সার্কাস্টিক, মানে আপনি বুঝাতে চাচ্ছেন তুমি অবশ্যই গুরুত্ব সহকারে বলছো না। আই ডোন্ট বিলিভ ইউ মানে এটি হওয়ার কথা নয়, হয়ে গেছে। ইম্পসিবিলিটি অর্থে আপনি এখানে ব্যবহার করেছেন ইউ কান্ট বি সিরিয়াস, আমি তোমাকে বিশ্বাস করি না। কিংবা এভাবেও বলতে পারেন আপনি, দ্যাট ক্যান নট বি ট্রু। এখানে আপনি ইম্পসিবিলিটি বুঝাতে চাচ্ছেন, আপনি বিশ্বাস করেন না এটি হতে পারে। দ্যাট ক্যান নট বি ট্রু, এখানে ক্যান ইম্পসিবিলিটি হিসাবে বোঝানো হচ্ছে। পরে ওই বন্ধুটি আরও এক বন্ধুর কাছে গিয়ে বলছে, যখন আমি তাকে খবরটি দিয়েছিলাম সে বিশ্বাস করতে পারেনি। when I told him that he could not believe it, এখানে কুড ব্যবহার হয়েছে ইম্পসিবিলিটির ক্ষেত্রে। when I told him that he could not believe it, সে বিশ্বাস করতে পারেনি। যাই হোক বন্ধুরা, the bottom line is, in one sentence I would like to say, modal verb, the purpose of modal verb is to describe the possibility or probability. You just remember that and keep practicing. I'm sure you will get a good grasp on it soon. So that's it for today. I really hope that you enjoyed this session, and if you do so, my humble request to you, please subscribe my channel, hit the bell notification if you haven't done it yet. Also, if you are watching on Facebook, please like and follow our page, and always let us know your opinion, your recommendation, or even criticism by commenting below, and that would be much appreciated, guys. পরবর্তী লেসনে দেখা হচ্ছে। আমি আবারও অপেক্ষায় থাকবো আপনাদের রিকোয়েস্টে। যদি আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। পরবর্তী লেসনে দেখা হচ্ছে। ধন্যবাদ।